প্রিয় শিক্ষার্থীরা, দ্বাদশ শ্রেণীর আজকে তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা শুরু করি। প্রথম স্লাইডে যাই। আমাদের প্রথমেই জানতে হবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি, অর্থাৎ তাড়িত চৌম্বক আবেশ কি, এটা সংজ্ঞাটা কি। সংজ্ঞাটা আলোচনা করার জন্য আমরা প্রথমে একটা বৃত্তাকার তারের কুণ্ডলী নেই। তার এক প্রান্তে একটা গ্যালভানোমিটার সংযুক্ত আছে। একটা চুম্বক শলাকা নিলাম, চুম্বক দণ্ড তার কাছে ধরি, দণ্ড চুম্বকটি কুণ্ডলীর কাছে নিয়ে আসি, আবার কুণ্ডলী থেকে আবার দূরে সরাই। প্রত্যেক ক্ষেত্রে আমরা গ্যালভানোমিটারের অবস্থানটা দেখব। দণ্ডচুম্বকটি যখন কুণ্ডলীর নিকটে নিয়ে আসি তখন গ্যালভানোমিটার কাটার বিক্ষেপ দেখা যায়, কিন্তু যখন স্থির থাকে তখন দেখা যায় না। আবার কুণ্ডলীটি যখন যখন এই দণ্ডচুম্বকটি কুণ্ডলী থেকে দূরে সরিয়ে নিয়ে যায় তখনও গ্যালভানোমিটার বিক্ষেপ দেখা যায়। এখন চুম্বকটি স্থির রেখে যদি কুণ্ডলীকে চুম্বকটির সামনে আনা নেওয়া করতে পারি, একই ফল পাবো, অর্থাৎ ডিফ্লেকশন আমরা গ্যালভানোমিটারে দেখতে পাবো। এইতে চুম্বক কুণ্ডলীর মতে আপেক্ষিক একটা গতির কারণে এই তড়িৎ প্রবাহ এখানে উৎপন্ন হয়েছে। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে একটা দণ্ড চুম্বক আর একটা কুণ্ডলী নিয়ে আমরা যদি এদের মধ্যে একটা আপেক্ষিক গতি সৃষ্টি করতে পারি তখনই তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে এক ধরনের, সেটাই হলো তড়িৎ চৌম্বক আবেশ। তাহলে সংজ্ঞাটা কি আমরা আলোচনা করি একটু। একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর সাহায্যে অন্য একটি বদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে তাড়িত চৌম্বক আবেশ বলে। তাহলে আমরা সংজ্ঞাটা জানলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করি চুম্বকের সাহায্যে কিভাবে তড়িৎ শক্তি উৎপাদন করা যায়। দেখো চিত্রে প্রায় 3 সেন্টিমিটার দীর্ঘ ও 2 সেন্টিমিটার ব্যাস যুক্ত একটি কার্ডবোর্ড নিলাম। এই কার্ডবোর্ডের মধ্যে চোখে তামার তার জড়ানো হলো, চোঙ তৈরি করা হলো। এবার একটি সুবিধা গ্যালভানোমিটার এই তামার তারের দুই প্রান্তে সংযুক্ত করা হলো। এখন একটি দণ্ডী চুম্বকের, দেখো একটা দণ্ড চুম্বক এসেন, এখানে দক্ষিণ মেরুকে চোঙের মধ্যে প্রবেশ করালে গ্যালভানোমিটার কাটার বিক্ষেপ দেখা যায়। আবার দণ্ড চুম্বকটি যদি সরিয়ে নেই এই চোঙ থেকে তখনও দেখা যায় গ্যালভানোমিটার বিক্ষেপ। তবে এবার দেখা যায় পূর্বের থেকে বিপরীত দিকে তার বিক্ষেপ হচ্ছে। চুম্বকটি যদি স্থির রাখি, স্থির রেখে যদি গ্যালভানোমিটার স্থির রেখে এই চোঙটি কন্টিনিউয়াস আনা নেওয়া করি তখনও একই রকম ঘটনা লক্ষ্য করা যায়। তাহলে চুম্বকের দুই মেরুর মাঝখানে আয়তাকার কুণ্ডলীটি যদি ক্রমাগত ঘুরাই তাহলে দেখা যায় নিরবচ্ছিন্ন তড়িৎ প্রবাহ পাওয়া যায়। যেমন ডায়নামো, জেনারেটর, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আমরা এই নীতির উপর ভিত্তি করে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়। এবার আসো আমরা আলোচনা করি। আশা করি বুঝতে পেরেছো তোমরা কি বলেছি। আমি আবার রিপিট করি ব্যাপারটা। 3 সেন্টিমিটার দীর্ঘ ও 2 সেন্টিমিটার ব্যাসযুক্ত একটি কার্ডবোর্ডের মধ্যে তামার তার জড়িয়ে একটা চোঙ তৈরি করা হলো। তামার তারের দুই প্রান্তে গ্যালভানোমিটার সংযুক্ত করা হলো। এবার একটি দণ্ড চুম্বকের দক্ষিণ মেরু এই চোঙটির কাছে যদি নিয়ে আসি, দেখো ছবিতে দেখা যাচ্ছে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ফ্লাক্স, এখানে এগুলিকে চৌম্বক ফ্লাক্স বলা হচ্ছে। চৌম্বক ফ্লাক্স সম্পর্কে একটু পরেই আলোচনা করব। এতে ইয়েতে বর্তনীতে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়েছে, গ্যালভানোমিটারের কাটা বিক্ষেপ এই যে এখানে দেখাচ্ছে ছবিতে। এবার যদি দক্ষিণ মেরুটিকে দূরে সরিয়ে নিই তাহলেও দেখা যায় যে কাটাটি
যার বিপরীত পূর্বের বিপরীত দিকে হয়। এবার চুম্বকটাকে স্থির রেখে যদি গ্যালভানোমিটার সহ কুণ্ডলীকে চুম্বকের দিকে সরাই, দ্রুত সরাই, তখনও গ্যালভানোমিটার ক্ষণিক বিক্ষেপ দেখা যায়। কুণ্ডলীকে চুম্বক থেকে দূরে সরিয়ে নিলে বিক্ষেপ বিপরীত দিকে দেখা যায়। এবার যদি এই দণ্ডচুম্বকটি রেখে কন্টিনিউয়াস কুণ্ডলীটিকে ঘুরাই, তখন নিরবিচ্ছিন্ন তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। অর্থাৎ এই দণ্ডচুম্বকের রেখে কুণ্ডলীটিকে যদি ঘুরাই, কন্টিনিউয়াস ঘুরাই, তখন আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ, ডায়নামো, জেনারেটর এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এই নীতির উপর ভিত্তি করে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়। এবার আসলে আমরা আলোচনা করি আবিষ্ট তড়িৎচালক শক্তি কি। দেখো চিত্রে, দেখো 5.3 চিত্রে দুটি তামার তারের বদ্ধ কুণ্ডলী নিলাম। এই প্রথম চিত্রে দেখো কুণ্ডলীর তামার তার দিয়ে কুণ্ডলী তৈরি করা হয়েছে। কুণ্ডলীর দুই প্রান্তে একটি পরিবর্তনশীল রোধ দেওয়া হয়েছে, একটি তড়িৎচালক শক্তি, একটা ট্যাপা চাবি। আর দ্বিতীয় কুণ্ডলিতে বর্তনীতে, বদ্ধ কুণ্ডলীতে শুধু গ্যালভানোমিটার দেওয়া হয়েছে। প্রথম কুণ্ডলীতে হলো মুখ্য কুণ্ডলী ধরি, আর দ্বিতীয় কুণ্ডলীকে আমরা গৌণ কুণ্ডলী ধরতে পারি। এবার আমরা যদি এই কুণ্ডলীতে, মুখ্য কুণ্ডলীতে চাবি বন্ধ করি, তো তড়িৎ প্রবাহ শুরু করলে গৌণ কুণ্ডলীতে গ্যালভানোমিটারের বিক্ষেপ দেখা যাবে। আবার চাবি যদি বন্ধ করে দিই, তখন দেখা যাবে বিক্ষেপ বন্ধ হয়ে গেছে, বিক্ষেপ আর দেখা যাচ্ছে না। যদি এই তড়িৎ প্রবাহ হ্রাস করতে থাকি পরিবর্তনশীল রোধের মাধ্যমে, তবে দেখা যায় যে গ্যালভানোমিটার বিক্ষেপ বিপরীত দিকে দিচ্ছে। মুখ্য কুণ্ডলী প্রবাহ ক্রমাগত পরিবর্তন করলে গ্যালভানোমিটার বিক্ষেপ কন্টিনিউয়াস দেখা যায়। এই ক্ষেত্রে প্রবাহ বৃদ্ধির সময় বিক্ষেপ যেদিকে হয়, হ্রাসের সময় বিক্ষেপ তার বিপরীত দিকে হবে। মুখ্য কুণ্ডলীর প্রবাহ স্থির রেখে যদি আমরা কুণ্ডলীদ্বয়ের মাঝখানে দূরত্ব পরিবর্তন করি, এই দুটাকে যদি একে অপরের কাছে আনা নেওয়া করি, তখনও দেখা যায় যে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। কাছে নিলে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়, আর দূরে নিলে তড়িৎ প্রবাহ হ্রাস পায়। কাছে নিলে যেভাবে যেদিকে গ্যালভানোমিটার বিক্ষেপ দিবে, দূরে গেলে তার বিপরীত দিকে বিক্ষেপ দিবে। এভাবে তাড়িত চুম্বক একটা আবিষ্ট তড়িৎচালক শক্তি সৃষ্টি হয়। এই যে দেখো, তাহলে সংজ্ঞাটা আসেই, আবিষ্ট তড়িৎচালক ইনডিউস। তাহলে ইএমএফটা কি? কোন চুম্বক বা তড়িৎবাহী বর্তনী বা বদ্ধ বর্তনী বা কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতির ফলে বদ্ধ বর্তনী বা কুণ্ডলীতে যে তড়িৎচালক শক্তির উদ্ভব হয়, তাকে আবিষ্ট তড়িৎচালক শক্তি বলে। এখানে আমরা যে দ্বিতীয় বর্তনীতে যে প্রবাহ সৃষ্টি হয়েছে, তা কি কারণে? ইনডিউস ইএমএফ এর কারণে, আবিষ্ট তড়িৎচালক শক্তির কারণে। এভাবে আমরা এই সংজ্ঞাটা এখানে তাহলে দিলাম। আপেক্ষিক দুইটা বর্তনীর বদ্ধ কুণ্ডক বা চুম্বকের আপেক্ষিক গতির কারণে যে তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়, সেটাই আবিষ্ট তড়িৎচালক শক্তি। এই আবিষ্ট তড়িৎচালক শক্তির মান হয় কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমান। এবার আসো আমরা এই যে চৌম্বক ফ্লাক্স, যে এতক্ষণ চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের কারণে যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে, এই চৌম্বক ফ্লাক্সটা কি, সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি তা নিয়ে আলোচনা করি। চৌম্বক ফ্লাক্স কি? আমরা চৌম্বক ক্ষেত্র বিদ্যমান এরকম একটি দণ্ড চুম্বকের চারপাশে একটা তল যদি কল্পনা করি, তাহলে তার চৌম্বক ফ্লাক্স সংশ্লিষ্ট থাকে। ওই তল দ্বারা ফ্লাক্স অতিক্রম করে। ওই তলে লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশ সাথে ক্ষেত্রফল গুণ করলে চৌম্বক ফ্লাক্স পাওয়া যায়। দেখো আমরা ছবিতে ক চিত্র এবং খ চিত্র। এই ক্ষেত্রফল বিশিষ্ট একটা বৃত্তাকার চৌম্বক ক্ষেত্র তল ধরলাম, আর চৌম্বক ক্ষেত্রের দিক এখানে বি, লম্ব ভাবে অবস্থিত চৌম্বক ক্ষেত্রটা।
তাহলে চুম্বক ফ্লাক্স হবে ফাই ইকুয়াল টু এ বি। যদি এটা লম্বভাবে না হয়ে থিটা কোণে হয় তখন হয়ে যাবে এ বি কস থিটা। তাহলে আমরা এটা একটা ডট গুণনের মাধ্যমে প্রকাশ করতে পারি চৌম্বক ফ্লাক্সকে ফাই ইকুয়াল টু এ ডট বি। তাহলে চৌম্বক ফ্লাক্সের সংজ্ঞা কি? কোন তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণফলকে ওই তলের সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স বলে। চৌম্বক ফ্লাক্সের একক কি? এটা একটা স্কেলার রাশি, এর একক হলো ওয়েবার। ওয়েবার সমান সমান 1 টেসলা মিটার স্কয়ার। কোন কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স 10 ওয়েবার বলতে কি বোঝায়? ওই কুণ্ডলীর ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার হলে কুণ্ডলীর তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশ হবে 10 টেসলা। এবার আসো আমরা চৌম্বক ফ্লাক্স আমরা আলোচনা করলাম, চৌম্বক ক্ষেত্র রেখা ও চৌম্বক ফ্লাক্স। ক্ষেত্র রেখাটা কি? চৌম্বক ক্ষেত্র রেখা হচ্ছে সেই সকল রেখা এই যে চৌম্বক ক্ষেত্র রেখা ছবিতে দেখো, এই যে এগুলি সমান্তরাল ভাবে কতগুলি রেখা টানা হয়েছে, এগুলি ক্ষেত্র রেখা। এগুলি সেই সকল রেখা যেখানে কোনো আহিত কণা যে কোনো বেগেই চলুক না এখান দিয়ে, সে কোনো চৌম্বক বল অনুভব করবে না। কোন স্থানে যেখানে চৌম্বক ক্ষেত্র রেখাগুলি ঘন, যেখানে সবল চৌম্বক ক্ষেত্র দেখাচ্ছে, ঘন ঘন চৌম্বক ক্ষেত্র রেখাগুলি সমান্তরালভাবে অবস্থিত, এটা হলো সবল চৌম্বক ক্ষেত্র। আর ক্ষেত্র রেখাগুলি যদি দূরে দূরে অবস্থিত হয় সেটা হলো দুর্বল চৌম্বক ক্ষেত্র। সুষম দুর্বল চৌম্বক ক্ষেত্রগুলি দেখো সুষম ফাঁক বেষ্টনী অনেকগুলি সমান্তরাল রেখা দ্বারা প্রকাশ করা হয়, এটা সুষম চৌম্বক ক্ষেত্র। এখন দেখো চৌম্বক ক্ষেত্র রেখা বিদ্যমান ছবিতে দেখো, এগুলি চুম্বক সমান্তরাল ভাবে কতগুলি 4টা রেখা দেখিয়েছে। এখানে যদি একটা তারের কুণ্ডলী দেখো, আয়তাকার আকৃতির একটা তারের কুণ্ডলী কল্পনা করি, তাহলে দেখানো হয়েছে এই কুণ্ডলীটি যেভাবে অবস্থান করবে তার উপর চৌম্বক ফ্লাক্স মান কিরকম হবে তা নির্দেশ করবে। এখন এটা যদি সমান্তরাল ভাবে চৌম্বক ক্ষেত্র রেখার সাথে এই কুণ্ডলীটি যদি সমান্তরাল ভাবে অবস্থিত করে তাহলে সেখানে দেখা যাচ্ছে শূন্য ফ্লাক্স, কোনো চৌম্বক ফ্লাক্স নেই। যখন এটা থিটা কোণে ঘুরতেছে তার মধ্যে দিয়ে দুটি রেখা অতিক্রম করেছে দেখো কুণ্ডলীর ভিতর দিয়ে, তখন আমরা এটা মাঝারি ফ্লাক্স মান পাচ্ছি। আর যখন সে 90 ডিগ্রি কোণে অবস্থান করছে তখন সর্বোচ্চ ফ্লাক্স আমরা এখানে পাচ্ছি। এভাবে আমরা কুণ্ডলী অতিক্রমকারী চৌম্বক ক্ষেত্র রেখার সংখ্যা দ্বারা চৌম্বক ফ্লাক্স বের করতে পারি। এবং এখানে তোমাদের সংজ্ঞা দেওয়া হয়েছে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব কি। কোন বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফল দিয়ে অতিক্রমকারী চৌম্বক ফ্লাক্সকে আমরা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বলি। তাহলে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব সমান সমান পাই বাই এ। চৌম্বক ফ্লাক্সের মান হলো এ বি বাই এ সমান সমান এখানে বি। তাহলে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব আর চৌম্বক ক্ষেত্র রেখা মান বা চৌম্বক ক্ষেত্রের মানের সমান, একই রকম তার মান পাওয়া যাচ্ছে। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার একটি চুম্বক আবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বলি, সেখান থেকে আমরা কি দেখলাম বা বিভিন্ন পরীক্ষাগুলি যে করলাম সেখান থেকে আমরা কি দেখলাম? দেখলাম যে চুম্বক ও কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতির ফলে গ্যালভানোমিটার বিক্ষেপ আমরা দেখতে পেয়েছি। বিক্ষেপ বর্তনীতে তড়িৎচালক শক্তি তথা তড়িৎ প্রবাহের অস্তিত্ব প্রমাণ করে। আবার আপেক্ষিক গতি বন্ধ হয়ে গেলে গ্যালভানোমিটার বিক্ষেপ শূন্য হয়। আবার চুম্বকের মেরু পরিবর্তন করলে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিকও পরিবর্তিত হয়। মেরু শক্তি বৃদ্ধি করলে আবিষ্ট তড়িৎ প্রবাহের পরিমাণও বৃদ্ধি পায়। আবার মুখ্য কুণ্ডলীতে প্রবাহের সূচনা ও সমাপ্তির সময় গৌণ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ দেখা যায়। এই সংক্রান্ত আলোচনার পরে বিজ্ঞানী ফ্যারাডে এই সকল পর্যবেক্ষণ থেকে তাড়িৎচুম্বক আবেশ সংক্রান্ত ফ্যারাডে দুটি ও লেন্স একটি সূত্র
প্রদান করেন। এগুলিকে তাড়িৎ চৌম্বক আবেশ সংক্রান্ত সূত্র নামে পরিচিত। ফ্যারাডেস ল আর লেঞ্জের ল, ফ্যারাডের দুইটি সূত্র। আমরা এখন আসো ফ্যারাডের তাড়িৎ চৌম্বক আবেশের দুটি সূত্র নিয়ে আলোচনা করি। তাহলে প্রথম সূত্র কি? ফ্যারাডের প্রথম সূত্রটা তাহলে দেখি। প্রথম সূত্রে বলা হচ্ছে, যখনই কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ক্ষেত্ররেখার মোট সংখ্যা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, তখনই কুণ্ডলীতে একটি ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি বা তথা তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়। যতক্ষণ চৌম্বক ফ্লাক্স বা ক্ষেত্ররেখার পরিবর্তন ঘটে, আবিষ্ট তড়িৎচালক শক্তি তথা প্রবাহ ততক্ষণই স্থায়ী হয়। অর্থাৎ কিভাবে আবিষ্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয় বা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় সেটা বলা হচ্ছে, বদ্ধ কুণ্ডলীতে যখন অতিক্রান্ত চৌম্বক ক্ষেত্ররেখার সংখ্যা বা মোট ফ্লাক্স যখন পরিবর্তন হবে, তখন আমরা আবিষ্ট তড়িৎচালক শক্তি পাবো। আর যখন পরিবর্তন হবে তখন প্রবাহ ততক্ষণ স্থায়ী হবে। তো আমরা ক্ষেত্ররেখার সংখ্যা বৃদ্ধিতে তড়িৎ প্রবাহ যেদিকে ঘটে, সংখ্যা হ্রাস পেলে তড়িৎ প্রবাহের অভিমুখ তার বিপরীত দিকে হয়, এটাও জানি। দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটা হলো, কোন বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান ওই কুণ্ডলী দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হারের ঋণাত্মক মানের সমানুপাতিক। এখন এখানে আসলে যে আবিষ্ট তড়িৎচালক শক্তিটা পাচ্ছি প্রথম সূত্রে আমরা, তো চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের কারণে যে আবিষ্ট তড়িৎচালক শক্তি পাচ্ছি, সেই আবিষ্ট তড়িৎচালক মানটা কিরকম? মানটা হতো চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক। তাহলে φ1 যদি কোনো নির্দিষ্ট মুহূর্তে হয় বদ্ধ কুণ্ডলীতে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্স, φ2 যদি t সময় পর ওই কুণ্ডলীতে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্স হয়, তাহলে t সময়ে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে φ2 মাইনাস φ1। চৌম্বক ফ্লাক্স পরিবর্তনের হার হবে φ2 মাইনাস φ1 বাই t। তাহলে আবিষ্ট তড়িৎচালক শক্তি পাবো E ইকুয়াল টু সমানুপাতিক মাইনাস φ2 মাইনাস φ1 বাই t। অর্থাৎ আমরা আবিষ্ট তড়িৎচালক শক্তি পাবো ইকুয়াল টু মাইনাস কে φ2 বাই φ1 বাই t। এখানে কে হলো সমানুপাতিক ধ্রুবক, এর মান নির্ভর করে রাশিগুলির এককের উপর। এই সমীকরণের মাধ্যমে এই সমীকরণ এসআই পদ্ধতিতে চৌম্বক ফ্লাক্সের এককের সংজ্ঞা দেয়া হয়। এই একককে ওয়েবার বলা হয়। তাহলে এক ওয়েবারের সংজ্ঞাটা আমরা আসি। দেখো, যদি t 1 সেকেন্ড হয়, ইএমএফ 1 ভোল্ট হয়, φ2 0 হয় আর φ1 1 ওয়েবার ধরলে উপযুক্ত সমীকরণ k ইকুয়াল টু 1 হয়। এখান থেকে আমরা ওয়েবারের সংজ্ঞাটা দিতে পারি। কি দিতে পারি? এক পাকের একটি কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট যে পরিমাণ চৌম্বক ফ্লাক্স 1 সেকেন্ডে সুষমভাবে হ্রাস পেয়ে শূন্যতে নেমে আসলে ওই কুণ্ডলীতে 1 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, সেই পরিমাণ চৌম্বক ফ্লাক্সকে 1 ওয়েবার বলে। তাহলে 1 ওয়েবার সমান সমান 1 ভোল্ট ইন্টু 1 সেকেন্ড। আমরা তাহলে এখানে কে এর মান 1 বসিয়ে এমএফ এর মান পাই মাইনাস φ2 বাই φ1 বাই t। আমরা এটাকে φ2 মাইনাস φ1 কে d ফাই বাই dt হিসেবে পরিবর্তনটা দেখাতে পারি, তাৎক্ষণিক পরিবর্তনের হার। তাহলে dt সময় পরিবর্তন d ফাই, তাহলে ইএমএফ কে প্রকাশ করতে পারি মাইনাস d ফাই বাই dt। যদি কুণ্ডলী পাক সংখ্যা n হয়, তাহলে চৌম্বক ফ্লাক্স ফাই হবে n ফাই। তাহলে আমরা সেটা লিখতে পারি ইএমএফ ই সমান সমান মাইনাস d n ফাই বাই dt equal to EMF E equal to minus n d phi by dt. আমরা ফ্যারাডের এতক্ষণ ধরে দুটো সূত্র নিয়ে আলোচনা করলাম। আমি আবার একটু বলে নিই। তাহলে প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রটা হচ্ছে, কোন বদ্ধ কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের ফলে ওখানে একটা তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ কিভাবে সৃষ্টি হয় সেটার কারণটা বললো।
আর দ্বিতীয় সূত্র হচ্ছে ইএমএফ এর মানটা। ইএমএফ এর আবিষ্ট তড়িৎচালক শক্তির মানটা কি হবে? চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের ঋণাত্মক হারের সমান, অর্থাৎ মাইনাস dφ/dt আমরা এখানে পাচ্ছি। ক্যালকুলেশন ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন পেলাম সেকেন্ড সূত্রের। এবার আসি লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্রটাকে অনেক সময় তড়িৎচুম্বক আবেশের তৃতীয় সূত্র অনেক সময় বলা হয়ে থাকে। অর্থাৎ তড়িৎচুম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তি প্রবাহের দিক এমন হয় যে যা সৃষ্টি হওয়া মাত্রই যে কারণে সৃষ্টি হয় সেই কারণকেই বাধা দেয়। সূত্রটা লেঞ্জের সূত্র, যে কারণে সৃষ্টি হবে সেই কারণকেই বাধা দিবে। লেঞ্জের সূত্রের ব্যাখ্যা দিতে গিয়ে আমরা চলো আলোচনা করি। তামার তারের প্রায় 100 পাকের একটি কুণ্ডলী এখানে তৈরি করা হয়েছে, ছবিতে দেখো। তার দুই প্রান্তে একটা সুবিধি গ্যালভানোমিটার সংযুক্ত করা হয়েছে। একটি দণ্ড চুম্বকের দক্ষিণ মেরুকে এর মধ্যে প্রবেশ করায়, কুণ্ডলীর মধ্যে প্রবেশ করায়। লক্ষ্য করা যাক, চুম্বকটিকে কুণ্ডলীর মধ্যে স্থিরভাবে ধরে রাখা হয়, তখন গ্যালভানোমিটারের কোনো বিক্ষেপ দেখা যাবে না। কিন্তু যখন দক্ষিণ মেরুকে ভেতরে প্রবেশ করানো হয় তখন গ্যালভানোমিটার কাঁটা বাম দিক সরে যায়। নিচের চিত্রে আমরা আসি, দেখো বাম দিক সরে যাচ্ছে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এ থেকে বি এর দিকে। আবার যখন ডান দিক থেকে দেখলে মনে হয় এটা ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহ চলছে। চুম্বকটিকে যখন কুণ্ডলীর মধ্যে স্থির রাখা হয় তখন কোনো গ্যালভানোমিটার কাঁটা নড়বে না, এর অর্থ হচ্ছে বর্তনীতে কোনো আবিষ্ট প্রবাহ নেই। দক্ষিণ মেরুকে যখন কুণ্ডলী থেকে বাইরে নেওয়া হচ্ছে দেখো, তখন গ্যালভানোমিটার কাঁটা ডান দিকে সরে যাচ্ছে, এর অর্থ বর্তনীতে বি থেকে এ এর দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ পূর্বের দিকের বিপরীত দিক। ডান দিক থেকে দেখলে দেখা যাবে যে ঘড়ির কাঁটা এটা বিপরীত দিক থেকে প্রবাহ চলছে। ধরা যাক এটি দণ্ড চুম্বকের দক্ষিণ মেরুকে একটা তারের কুণ্ডলী। আমরা পরের চিত্রে যাই। কুণ্ডলীতে প্রান্তে ধরলাম। এখন যে কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে চুম্বকের গতিকে তা বাধা দিচ্ছে। এটা সম্ভব যদি ওইখানে একটা দক্ষিণ মেরু সৃষ্টি হয়, অর্থাৎ যে কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে সেই কারণকেই বাধা দিচ্ছে। অর্থাৎ এই যে চুম্বকের গতি আমরা দক্ষিণ মেরুকে নিয়ে আসতেছি, সেখানে একটু বাধা প্রাপ্ত হচ্ছে, তার গতিকে বাধা দিচ্ছে। তার মানে ওখানে একটা দক্ষিণ মেরু সৃষ্টি হলে বিকর্ষণ ঘটবে, বিকর্ষণ ঘটলে তার গতিকে বাধা দিবে। আবার যদি চুম্বকটাকে সরিয়ে নিয়ে যাই তখন দেখা যাবে যে প্রবাহ বিপরীত দিক হয়ে তাকে আকর্ষণ করছে, তাহলে সেখানে একটা উত্তর মেরু তখন সৃষ্টি, আমরা ধরে নিব যে উত্তর মেরু সৃষ্টি হয়েছে এবং তাকে আকর্ষণ করছে, তার প্রবাহকে বাধা দিয়ে দূরে চলে যেতেও তাকে বাধা দিচ্ছে। তাহলে উত্তর মেরু আবির্ভাব হলে এই ঘটনাটা সম্ভব ওখানে। এভাবে আমরা আবিষ্ট তড়িৎচালক শক্তি তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করতে পারি। আমরা এতক্ষণ লেঞ্জের সূত্র নিয়ে আলোচনা করলাম। তোমাদের বোঝার জন্য লেঞ্জের সূত্রটি যদি আরেকবার আলোচনা করতে হয়, আবার একটু করি। লেঞ্জের সূত্রটা কি? যে কোনো তাড়িৎচুম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তি প্রবাহের দিক এমন হয় যে তার সৃষ্টি হওয়া মাত্রই যে কারণে সৃষ্টি হয় সেই কারণকে বাধা দেয়। সুতরাং লেঞ্জের সূত্র হতে আমরা আবিষ্ট তড়িৎচালক শক্তি ও প্রবাহের দিক জানতে পারি। সমীকরণের n∅dt রাশির আগে যে ঋণাত্মক চিহ্ন বসানো হয়েছে এই কারণে। সুতরাং E = n dφ/dt। লেঞ্জের সূত্রের ব্যাখ্যাতে আমরা দেখলাম 100 পাকের একটা তারের কুণ্ডলী নিয়ে তার দুই প্রান্তে একটা গ্যালভানোমিটার সংযুক্ত করে ওখানে একটা গতিশীল চুম্বকের একটা দণ্ড চুম্বককে ধরলাম, তার মধ্যে ঢুকাবো, একবার স্থির রাখবো, একবার দক্ষিণ মেরু ঢুকাতে থাকবো, আবার আরেকবার বাড়াতে বের করে নিয়ে আসতে থাকবো এবং 3 বারই লক্ষ্য করব। যখন স্থির থাকবে তখন গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ পাবো না, যখন দক্ষিণ মেরু ঢুকাবে তখন একদিকে বিদ্যুৎ প্রবাহিত হবে ঘড়ির কাঁটার দিকে, যখন বের করে নিয়ে আসবো তখন বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হবে। এভাবে আমরা বিদ্যুৎ প্রবাহের দিক ও তড়িৎচালক শক্তি জানতে পারি। এবার আসো আমরা লেঞ্জের সূত্র
ও শক্তির নিত্যতা কিভাবে মেনে চলে লেন্জের সূত্র তা নিয়ে আলোচনা করি। আমরা তাড়িৎচুম্বক আবেশের বেলায় দেখতে পাই যে কোনো বদ্ধ কুণ্ডলিতে তড়িৎচালক শক্তির উৎস ছাড়াই আমরা তড়িৎ প্রবাহ পাচ্ছি। আপাতত দৃষ্টিতে এটি নিত্যতার সূত্রের ব্যতিক্রম বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তাড়িৎচুম্বক আবেশের শক্তি নিত্যতার সূত্র বিরোধী কোনো ঘটনা নয়। লেঞ্জের সূত্র থেকে তা আমরা প্রমাণ করতে পারি। লেঞ্জের সূত্র থেকে আমরা জানি কোন কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক সৃষ্টি শক্তি এর সৃষ্টির কারণকেই বাধা দেয়। কোন কুণ্ডলী বা চুম্বকের মধ্যবর্তী আপেক্ষিক গতির জন্য কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক উদ্ভব হয়, যা ওই আপেক্ষিক গতিকে বাধা দেয়। সুতরাং ওই গতি বজায় রাখার জন্য সর্বদা কিছু যান্ত্রিক শক্তি ব্যয় করতে হয়। যে বাধাপ্রাপ্ত হয় আমরা এখানে দেখছি যে একটু আগে, ওই বাধাটাকে অ্যাভয়েড করার জন্য একটা যান্ত্রিক শক্তি ব্যয় হয়। এই যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে এখানে রূপান্তরিত হচ্ছে, রূপান্তরিত হয়ে কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ সৃষ্টি করছে। এভাবেই তড়িৎ প্রবাহের চৌম্বকীয় শক্তি নিত্যতা সূত্র মেনে চলে। আমরা আসো এবার সেলফ ইন্ডাকশন কি বা স্বকীয় আবেশ কি এটা নিয়ে একটু আলোচনা করি। কোন বর্তনীতে যদি শুধু একটি কোষ একটি চাবি থাকে, তাহলে চাবি বন্ধ করলে বর্তনীতে প্রবাহ শূন্য থেকে স্থির মানে পৌঁছে। স্থির মানে পৌঁছতে কিছু সময় লাগে। এই সময়ের মধ্যে তড়িৎ প্রবাহের মানের পরিবর্তনের জন্য বর্তনীতে ক্ষণিকের জন্য আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, যা মূল প্রবাহকে বাধা দেয়। তড়িৎ প্রবাহ স্থির মানে পৌঁছে গেলে আবার আবেশী প্রবাহটা থাকে না। এতক্ষণ আমরা কি বললাম যে একটা দেখো বর্তনী, বর্তনীতে একটা তড়িৎচালক শক্তি আছে, এখানে একটা কয়েল আছে, এখানে যদি এক চাবি দিয়ে দিই তখন যে তড়িৎ প্রবাহ শূন্য মান থেকে স্থির মানে পৌঁছবে। এই সময় যে পরিবর্তনটা, এই সময় এক ধরনের আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, যা মূল প্রবাহকে বাধা দিবে, বর্তনীর মূল প্রবাহকে। স্থির মানে পৌঁছে গেলে তখন আর আবেশী প্রবাহটা থাকে না। আবার বন্ধ করে দিলেও যখন স্থির মান থেকে শূন্য মানে পৌঁছবে তখনও একটা আবেশী তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, যার দিক পূর্বের বিপরীত দিক হবে। আবিষ্ট বর্তনী বিচ্ছিন্ন করার সময় আমরা তখন এই স্ফুলিঙ্গ দেখতে পাই, তখন এই কারণে সৃষ্টি হয়। তাহলে স্বকীয় আবেশটা কি? একটি মাত্র বর্তনীতে তড়িৎ প্রবাহ পরিবর্তনের ফলে বা কোনো চৌম্বক ক্ষেত্র বর্তনীর গতির ফলে বর্তনীর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের জন্য যে তাড়িৎচুম্বক আবেশ ঘটে তাকে স্বকীয় আবেশ বলে। স্বকীয় আবেশ গুণাঙ্কটা কি? আমরা একটু আগে যে আলোচনা করলাম স্বকীয় আবেশ, তার মান বের করি। কুণ্ডলিতে যদি প্রবাহ আই হয়, অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্স যদি ফাই হয়, তাহলে ফাই সমানুপাতিক আই। তো ফাই ইকুয়াল টু সমানুপাতিক ধ্রুবক, এখানে এল দিলাম, এল আই। এল কে স্বকীয় আবেশ গুণাঙ্ক বলছে। অর্থাৎ কোন কুণ্ডলিতে একক তড়িৎ, এখানে যদি আই 1 হয় তাহলে ফাই ইকুয়াল টু এল। কোন পরিবাহ কুণ্ডলিতে যদি একক তড়িৎ প্রবাহের জন্য যে চৌম্বক ফ্লাক্স সেখানে পাওয়া যায়, সেটাই স্বকীয় আবেশ গুণাঙ্ক। তাহলে ই এর মানটা আমরা এখানে মাইনাস ডি ফাই বাই ডিটি, ফাই কে এল আই বসাই, তাহলে মাইনাস এল ডি আই বাই ডিটি পাচ্ছি। তাহলে স্বকীয় আবেশ গুণাঙ্কের সংজ্ঞা কি? কোন বর্তনীতে প্রবাহিত তড়িৎ প্রবাহ একক হারে পরিবর্তিত হলে যে আবিষ্ট তড়িৎচালক শক্তির উদ্ভূত হয় তাকে স্বকীয় আবেশ গুণাঙ্ক বলে। কুণ্ডলিতে যদি পাক সংখ্যা n হয় তাহলে আমরা ই পাই মাইনাস এন এল ডি আই বাই ডিটি। স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হেনরি। হেনরির সংজ্ঞাটা তাহলে কি? কোন কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ প্রতি সেকেন্ডে 1 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হলে যদি ওই কুণ্ডলিতে 1 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, তখন ওই কুণ্ডলীকে স্বকীয় আবেশ গুণাঙ্ককে 1 হেনরি বলে। আজকে এই পর্যন্ত থাকুক শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে আমরা পারস্পরিক আবেশ ও অন্যান্য টপিকগুলি আলোচনা করব।